সালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হলো ঐকিক নিয়ম। প্রথম অংশে আমরা গাণিতিক বাক্য কীরকম তৈরি করতে হয় সেটা শিখেছি। এখন আমরা এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ঐকিক নিয়ম শিখব। এই ঐকিক নিয়মটা তোমার সারা জীবন কাজে লাগবে, শুধু যে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমন না। আর একই সাথে এই ঐকিক নিয়মটা আমাদের বাস্তব জীবনে কিন্তু অনেক বেশি কাজে লাগে। ঐকিক নিয়মের সংশ্লিষ্ট যতগুলো অঙ্ক তোমাদের উদাহরণে আছে, এছাড়াও উদাহরণের বাহিরেও তোমাদের অনুশীলনীর মধ্যে যেই অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করব, যাতে তোমরা সহজে পরীক্ষা উত্তর করতে পারো। আমরা কিছু গিয়ে সঠিক উত্তরও দেখব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আসো, ঐকিক নিয়ম জিনিসটা কি? ঐকিক নিয়ম গিয়ে একটির মান বের করে এটাকে ভিত্তি ধরে একাধিক জিনিসের মান বের করা। আমরা একটু সহজ করে বুঝি। তোমাকে যদি আমি বলি 5টা আপেলের দাম 20 টাকা, তাহলে একটা আপেলের দাম কত? তুমি সহজে বলে দিতে পারবা 5টা আপেলের দাম যদি 20 টাকা হয়, তাহলে একটা আপেলের দাম তো কম হবে। তাহলে 20কে 5 দ্বারা ভাগ করলে কত হয়? 4 টাকা, 4 হয়। তার মানে একটা আপেলের দাম কত টাকা? 4 টাকা। আচ্ছা, তোমাকে যদি আমি বলি একটা আপেলের দাম 4 টাকা, তুমি বলো তো 10টি আপেলের দাম কত? তুমি খুব সহজে বলে দিতে পারবা। একটি আপেলের দাম তো আমরা জানি, তাহলে 10টা আপেলের দাম তার 10 গুণ হবে, অর্থাৎ বেশি হবে। তাহলে 10 দ্বারা 4কে গুণ করলে কত আসে? 4 10 40 চলে আসে। তাহলে 10টি আপেলের দাম 40 টাকা। অর্থাৎ আমরা বেশি পরিমাণে জিনিসের দাম দিলে একটার দাম নির্ণয় করতে পারি ভাগ করে। আবার একটার দাম যদি দিয়ে দেয়, তাহলে একাধিক পরিমাণের আমরা দাম বা যে কোনো পরিমাপ বের করতে পারি কি করে? গুণ করে। কিন্তু আমাদের এক যদি মাঝখানে না দিয়ে দেয়, সেক্ষেত্রে যদি বলে 5টি আপেলের দাম 20 টাকা, তাহলে 10টি আপেলের দাম কত? তখন তো আমরা কনফিউশনের মধ্যে পড়ে যাই। আমরা কিভাবে এই অঙ্কটা করব? আমরা তো একটার দাম জানলে তখন 10টার দাম বের করতে পারতাম, বা 5টার দাম যদি জানি তাহলে একটার দাম বের করতে পারতাম। আসলে আমরা এই যে যতটুকু আমরা জানি সেটাকেই ব্যবহার করেই এই অঙ্কটা সমাধান করতে পারি। আমরা তো প্রথমে জানি 5টা থেকে একটার দাম কিভাবে বের করতে হয়, ভাগ করে। এরপরে একটার সাথে 10 গুণ, একটার দামের সাথে 10 গুণ করে 10টার দাম বের করে ফেলতে পারি। তাহলে 2টা ধাপে আমাদের অঙ্কটা করতে হবে। প্রথমে একটার দাম বের করব, এরপরে 10টার দাম গুণ করে বের করে ফেলবো। এটাই গিয়ে মূলত ঐকিক নিয়ম। এটাকে কি বলে? ঐকিক নিয়ম। আসো আমরা একটা উদাহরণ পড়ি। 12টি আমের দাম 264 টাকা। কত টাকা? 264 টাকা। এখন এরূপ 35টি আম ক্রয় করতে কত টাকার প্রয়োজন আছে? এখন 12টির দাম দেওয়া আছে, বের করতে হবে 35টি। কাজ কি? প্রথমে গিয়ে একটি আমের মূল্য নির্ণয় করতে হবে, আর পরে এরূপ একটা আমের যদি বের করে ফেলি, তাহলে 35টা তো সহজ, একটা দামের সাথে 35 গুণ করে ফেললেই 35টির মূল্য বের হয়ে যাবে। এটাই গিয়ে আমাদের ঐকিক নিয়ম। আসো তাহলে আমরা শুরু করি, এই অঙ্কটা আমরা সমাধান করি। আসো তাহলে 12টি আমের দাম কত টাকা? 264 টাকা। আচ্ছা, তাহলে একটি আমের দাম কত হবে? 200। একটা আমের দাম তো কম হবে। যেটা জিনিসটা কম হয় সেটা কিভাবে কমানো যায়? ভাগ করে কমানো যায়, ভাগ করে কমানো যায়। তাহলে বড় সংখ্যা 264কে আমরা 12 দ্বারা কি করব? ভাগ করব। ঠিক আছে, ভাগটা এখানে পাশে আমরা রাফে করে ফেলি। 264 আর এখানে 12 দ্বারা ভাগ করলাম। এখন 12 তো 2 অঙ্কের একটা সংখ্যা। এটা প্রথম 2টা অঙ্ক নিতে হবে। প্রথম 2টা অঙ্ক নিলে হয় 26। তো 26-এর মধ্যে 12 কতবার যায়? 12 একে 12, 12 দুগুণে 24, 3 12 34। 2বার সর্বোচ্চ যায়, এর বেশি গেলে 3 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 36 হয়ে যায়, 26-এর বড় হয়ে যায়। তাহলে আমরা 2বারই গুণ করব, 12 দুগুণে 24। আর তাহলে কতবার দিলাম? 2। ভাগফলটা তোমরা উপরেও লিখতে পারো, পাশে টান দিয়েও লিখতে পারো, এটা কোনো অসুবিধা নেই। এখন আসো আমরা 26 থেকে এই 24 বিয়োগ করে ফেলি। 26 থেকে 6 থেকে 4 বিয়োগ করলে 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, কিছুই থাকবে না। উপরে কি থাকলো? 4। 4টা আমরা নিচে নামাবো,
4টা যদি নিচে নামাই 2 আর 4 মিলে কত হলো 24। 24-এর মধ্যে এখন 12 কতবার যায় আমরা তো জানি, 12 দুগুণে 24, তাহলে আরও 2 বার যাবে, 0 ভাগ শেষ। আচ্ছা, তাহলে ভাগফল কত দাঁড়ালো? 2 আর 2 মিলে 22 দাঁড়ালো। কত? 22। তাহলে একটি আমের দাম কত? 22 টাকা। একটি আমের দাম আমরা 22 টাকা যদি পেয়ে যাই, তাহলে 35টি আমের মূল্য বের করতে পারবো না? খুব সহজে বের করে ফেলতে পারবো। তাহলে 35টি আমের দাম কত হবে? একটার দাম যদি 22 টাকা হয়, 35টির দাম তার 35 গুণ হবে, অর্থাৎ 22কে 35 দ্বারা গুণ করতে হবে। 22 গুণ 35 টাকা। ঠিক আছে, আমরা পাশে হচ্ছে গিয়ে রাফে গুণটা করে ফেলি। আসো, উপরে যে বড় সংখ্যাটা লিখবো, নিচে ছোট সংখ্যাটা লিখবো। 5 দুগুণে কত? 10, 10-এর 0 হাতে থাকলো 1, 3 দুগুণে 6 আর 1-এ যোগ করলে হবে 7। আচ্ছা, এখন পরের দুইটা গুণ করতে হবে। পরের 2 দ্বারা গুণ করার আগে, পরের 2 তো হচ্ছে দশকের ঘরে, এর আগে একটা অঙ্ক আছে, তাহলে ওই একটা অঙ্ক যেহেতু আছে সেজন্য একটা শূন্য দিয়ে দিব। এখন আসো 2 দ্বারা গুণ করি। 5 দুগুণে 10, 10-এর 0 হাতে থাকলো 1, 3 দুগুণে 6, 6 আর 1-এ যোগ করলে হবে 7। এখন আসো যোগ করি উপরে আর নিচে, 0 আর 0 যোগ করলে 0, 7 আর 0 যোগ করলে 7, আর এখানে আরেকটা 7, তাহলে 770 টাকা। তাহলে 35টি আমের দাম কত? 770 টাকা। খুব সহজ না অঙ্কটা? আমরা প্রথমে একটার দাম বের করলাম, তারপরে 12টির দাম দেওয়া আছে, সেখান থেকে একটির দাম বের করলাম, এরপরে 35টার দাম হচ্ছে কি 35 দ্বারা গুণ করে বের করে ফেলছি। খুবই সহজ একটা অঙ্ক, তাই না? ঐকিক নিয়ম কিন্তু খুবই সহজ, গাণিতিক বাক্য থেকেও আরো সহজ। তাহলে আসো আমরা এর পরের অঙ্কে যাই। রহিম সাহেব বাজার থেকে 600 টাকা দিয়ে 5টি ডাব কিনলেন। 12টি ডাব কিনলে তার কত টাকা খরচ হতো? আমাদের মূল চেয়েছে কি কত টাকা খরচ হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে যেইটা বের করতে হবে সেই জিনিসটা আমরা সবসময় ডান পাশে রাখবো। কিসে রাখবো? কারণ উত্তরটা তো বের হয় ডান পাশে গিয়ে। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো? 5টি ডাবের দাম, 5টি ডাবের দাম কত টাকা? 600 টাকা। আচ্ছা, খাতায় কিন্তু অঙ্কটা তুলতে হবে, সাথে সাথে আমার সাথে সাথে অঙ্ক করে ফেলতে হবে। 5টি ডাবের দাম যদি 600 টাকা হয়, তাহলে একটি ডাবের দাম কত হবে? কম হবে, অর্থাৎ হচ্ছে গিয়ে তার 5 ভাগের 1 ভাগ হবে। তাহলে একটি ডাবের দাম, এটা যেহেতু কম হবে তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে। 600 ভাগ কত? 5। একটি ডাবের দাম 600 ভাগ 5। আমরা এরকমও ভাগ লিখতে পারি, আবার আমরা যদি যেরকম ভাগ শিখেছি সেটার দ্বারাও আমরা লিখতে পারি এরকম, ভাগ 5 টাকা। ঠিক আছে? আচ্ছা, এখন 600-কে 5 দ্বারা ভাগ করলে কত হয়? আসলে আমরা এখানে রাফ করে ফেলি। আমাদের কিন্তু ভাগগুলা হচ্ছে গিয়ে কি হচ্ছে? বারবার রিভিশন হচ্ছে। 5 এক অঙ্কের একটা সংখ্যা, সেজন্য প্রথম একটা অঙ্ক নিলাম, নিয়ে তো হচ্ছে গিয়ে এটা 6 প্রথম অঙ্ক। তাহলে 6-এর মধ্যে 5 কতবার যায়? একবার যায়। 5 একে 5, এর থেকে তো বেশি যাবে না। ঠিক আছে, তাহলে একবার গেল, সেটা 1 লিখলাম। এখন 6 থেকে 5 যদি বিয়োগ করি, 1 তাকে উপর থেকে একটা অঙ্ক নিচে নামাইলাম, হইল 10। তাহলে 10-এর মধ্যে 5 কয়বার যায়? 5 দুগুণে 10 দিলাম, এখানে 10 দুইবার গেছে, সেজন্য এখানে 2 দিলাম। এখন কত অবশিষ্ট থাকে? 0 অবশিষ্ট, কিন্তু পাশে এত আর একটা শূন্য বাকি আছে। সেই শূন্যটার জন্য কি করব? ভাগফলে একটা শূন্য দিয়ে দিব। ভাগফলে কি দিয়ে দিব? একটা শূন্য দিয়ে দিব। তাহলে ভাগফল কত দাঁড়ালো? 120। 600-কে 5 দ্বারা ভাগ করলে ভাগফল বের হলো 120 টাকা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের তো বের করতে হবে এরকম 12টি ডাব কিনলে কত টাকা খরচ হবে। একটির দাম তো পেয়ে গেছি, তাহলে 12টির দাম বের করা তো খুব সহজ। 12 দ্বারা গুণ করলেই 12টির দাম তো বেশি হবে। বেশি বের করার জন্য কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে আসো, সুতরাং 12টি ডাবের দাম, একটার সাথে 12 গুণ করলে, একটার দামের সাথে একটার দাম কত? 120 টাকা, সাথে 12 যদি গুণ করে ফেলি তাহলে আমাদের উত্তর বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে 120-এর সাথে 12 গুণ করতে হবে। আমরা রাফে গুণটা করে ফেলি, সবগুলা গুণ রাফে করতে হবে আমাদের।
পাশে টান দিয়ে যেইখানে অঙ্ক করবা পাশে একটু ডান পাশে একটু জায়গা রাখবা, তাহলে ডান পাশে তোমরা সহজে চাইলে করতে পারবা। আচ্ছা, 2কে 0 দ্বারা গুণ করলে 0, 2কে 2 দ্বারা গুণ করলে 4, 2কে 1 দ্বারা গুণ করলে 2। আচ্ছা, এখন আসো 1 দ্বারা গুণ করব, কিন্তু 1 তো আছে দশকের ঘরে, এর আগে আছে একটা অঙ্ক, একটা অঙ্কের জন্য একটা শূন্য। এখন 1 দ্বারা গুণ করলে পুরো সংখ্যাটা একবারই আসবে, তাহলে 1 0 0, 2 1 2, 1 1 1, 120ই আসলো। 0 0 নামালাম, 0 আর 0 যোগ করলে 0, 4 আর 0 যোগ করলে 4, 2 আর 2 যোগ করলে 4, আর 1 তো আর এখানে আছে 1440 টাকা। মোট কত টাকা আসলো? 1440 টাকা আসলো। ঠিক আছে, তাহলে আমরা 12টি ডাবের দাম পেয়ে গেছি। 12টি ডাবের দাম হচ্ছে 1440 টাকা। কি করেছি? প্রথমে হচ্ছে কি আমাদের 5টি ডাবের দাম ছিল, যদিও এখানে প্রথমে টাকাটা দেওয়া যে 60 টাকা দিয়ে 5টি ডাব কিনছেন, এবং 12টি ডাব কিনলে কত টাকা খরচ হবে, যেহেতু কত টাকা সেটা আমাদের বের করতে হবে, সেজন্য আমরা টাকাটা ডান পাশে নিয়ে নিলাম। সেজন্য আগে লিখলাম 5টি ডাব, 5টি ডাবের দাম হচ্ছে 600 টাকা। ঠিক আছে, কেন 600 টাকাটা পরে লিখলাম বুঝতে পারছো তো? কারণ আমাদের শেষে উত্তর বের করতে হবে টাকা দিয়ে, সেজন্য। আচ্ছা, এরপরে হচ্ছে এখন আমাদের তো সরাসরি 12টি ডাবের দাম বের করতে পারবো না, সেজন্য আমরা প্রথমে একটি ডাবের দাম বের করলাম। কি করলাম? একটি ডাবের দাম। একটি ডাবের দাম হলো গিয়ে 600কে 5 দ্বারা ভাগ করলে 120 টাকা। এখন আমরা হচ্ছে কি 12টি ডাবের দাম বের করব, তাহলে একটি ডাবের দামের সাথে 12 গুণ করলেই 12টি ডাবের দাম চলে আসছে। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা অঙ্কটা? খুব সহজ না? তাহলে আসো আমরা আরেকটা অঙ্ক প্র্যাকটিস করি। রাইসা 64 টাকা দিয়ে 8টি কলম কিনলো। 24টি কলম কেনার জন্য তার কত টাকা লাগবে? ঠিক আছে, এখন আমাদের তো হচ্ছে গিয়ে শেষে কত টাকা লাগবে, কত টাকা হচ্ছে গিয়ে সেটা বের করতে হবে। তাহলে যেটা বের করতে হবে সেটা ডান পাশে রাখতে হবে। আসো আমরা 8টি কলমের দাম 64 টাকা, 64 টাকাটা আমরা ডান পাশে লিখব। 8টি কলমের দাম 64 টাকা। আচ্ছা, তাহলে আমাদের তো আমরা জানি 8টি কলম থেকে তো আর সরাসরি 24টা কলমের দাম বের করতে পারবো না। আমরা কি করব? আমরা একটা কলমের দাম বের করব, এরপরে 64টা কলমের দাম 24টা কলমের দাম বের করব। তাহলে একটি কলমের দাম কি হবে? 8টি কলমের দাম যদি 64 টাকা হয়, একটি কলমের দাম কম হবে। কম দাম এটা বের করার জন্য আমাদের ভাগ করতে হবে। তাহলে 64 ভাগ কত? 8। 8 দ্বারা ভাগ করলে বের হয়ে যাবে। আমরা তো জানি 8 8 64, তাহলে 64-র মধ্যে 8 দ্বারা ভাগ করলে উত্তর কত আসবে? 8ই আসবে। 8 টাকা। এটা তো আর ভাগ করার কিছু নেই, আমরা নামাতা জানলেই জানবো যে 64কে 8 দ্বারা ভাগ করলে কত? 8 8 64, তাহলে 8 বার যাবে, সেজন্য 8 টাকা। এখন আসো আমাদের কি বের করতে হবে? 24টি কলমের দাম। সুতরাং 24টি কলমের দাম সমান কত হবে? একটা কলমের দাম গুণ হচ্ছে গিয়ে যতটি বের করব, 24টি কলম বের করব, সেজন্য 24 গুণ দিয়ে দিলাম, 24 টাকা। এখন সমান কত আসে? আমরা এই পাশে রাফ করে ফেলবো, রাফ। ঠিক আছে, উপরে বড় সংখ্যা 24, নিচে ছোট সংখ্যা। আচ্ছা, তাহলে 24 দুগুণে 4 দুগুণে কত? 4, নিচে তো 8 দ্বারা উপরের প্রতিটি সংখ্যাকে গুণ করতে হবে। 4 আটা কত? 4 আটা হচ্ছে গিয়ে 32-এর 2, হাতে থাকলো 3, হাতে থাকলো কত? 3। 8 দুগুণে 16, 16 আর 3 যোগ করলে কত হয়? 19 হয়। তাহলে 24কে 8 দ্বারা গুণ করলে 192 আসে, 192 আসে। তাহলে আমরা 24টি কলমের দাম কত পেলাম? 192 টাকা। আমরা অঙ্কটা তার মানে ঐকিক নিয়ম শিখে ফেলছি, যে কোনো একটা সংখ্যা দিলে সেটাকে আমরা একে নিয়ে আসব, একটির দাম বা একটির পরিমাপে নিয়ে আসব, এরপরে সেটা একাধিক পরিমাপের জন্য আমরা গুণ করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে আসো আমরা কিছু হচ্ছে গিয়ে অঙ্ক MCQ প্র্যাকটিস করি, এরপরে আবার আমরা অঙ্ক করব। জামিল 32 টাকা দিয়ে 4টি কলম কিনছে।
15টি কলমের দাম কত টাকা, 15টি কলম কেনার জন্য কত টাকা লাগবে। আচ্ছা, আমরা 4টি কলমের দাম, শেষে তো হচ্ছে টাকা লাগবে, আমরা অঙ্কটা করি। 4টি কলমের দাম কত? 4টি কলমের দাম কত? 32 টাকা। তাহলে একটি কলমের দাম কত হবে? 32/4। তাহলে 4কে 32 দ্বারা ভাগ করলে কত হয়? 4 8 32 না, 8 আসে, 8 টাকা। তাহলে 15টি কলমের দাম কত হবে? গুণ করতে বেশি হবে, তাহলে 15টি কলমের দাম 8 গুণ 15, 8 গুণ কি 15 টাকা। তাহলে আমরা এখানে গুণ করে ফেলি। 15 বড় সংখ্যা উপরে, নিচে ছোট। 8কে 5 দ্বারা গুণ করলে 5 8 40, শূন্য হাতে থাকলো 4, 8 একে 8 আর 4 যোগ করলে 112 হয়, 12 লিখলে 120 আসে। তাহলে 15টি কলমের দাম কত? 120 টাকা। আমরা বড় অঙ্কের মতোই একটা অঙ্ক হয়ে গেছে। সেজন্য দেখি এমসিকিউতে কিন্তু অনেক সময় অঙ্কগুলো আসে, তখন আমাদের খাতায় রাফে অঙ্ক পুরোটা অঙ্ক করে এরপরে আমাদের আনসার করতে হয়। তাহলে কত আসলো? 120 টাকা। কত টাকা? 120 টাকা উত্তর, গ নাম্বার। ঠিক আছে, আসো আমরা একটা হচ্ছে গিয়ে একটু বড় একটা অঙ্ক করব। তোমাদের উদাহরণে এই অঙ্কটা আছে। একজন তাঁতি 3 দিনে, এখন টাকার বাহিরে এই প্রথম অঙ্ক আসলো যে 3 দিনে কত টাকা, কতটি হচ্ছে গিয়ে কত মিটার? 24 মিটার কাপড় বুনতে পারেন। যিনি তাঁতি তিনি কি করেন? মেশিন দিয়ে হচ্ছে গিয়ে, বা তার যেই যন্ত্র আছে সেই যন্ত্র দিয়ে উনি হচ্ছে গিয়ে কাপড় বুনেন, কাপড় তৈরি করেন, আমরা বলতে পারি সহজে। তো এই যে কাপড় বুনতেছেন, সেটা হচ্ছে 3 দিনে তিনি 24 মিটার কাপড় বুনতে পারেন। মিটার হচ্ছে গিয়ে আমাদের একটা দৈর্ঘ্য পরিমাপের একক, যে 24 মিটার মানে কতটুকু লম্বা কাপড় তিনি তৈরি করছেন, সেটা হচ্ছে গিয়ে উনি এই মাপটা দেওয়া আছে। এখন আসো প্রশ্ন করছে। প্রথম প্রশ্নটা দেখো, 1 নাম্বার প্রশ্ন। আমরা একটা প্রশ্ন আলাদা আলাদা করে সলভ করব, যে 6 দিনে কত মিটার কাপড় বুনতে পারেন। তো 1 দিনে দেওয়া আছে, এখন আমাদের বের করতে হবে 6 দিনে কত মিটার কাপড়, কত মিটার কাপড় বুনতে পারেন। এখানে যেহেতু মিটারটা বের করতে হবে, তাহলে প্রথমে যেই তথ্য দেওয়া আছে 3 দিনে 24 মিটার, মিটারটাকে আমরা ডান পাশে রাখবো। তাহলে 3 দিনে বুনতে পারেন 3 দিনে বুনতে পারেন কত মিটার? 24 মিটার। আচ্ছা, তাহলে একদিনে আমরা তো সরাসরি 6 দিনে বের করতে পারবো না, পারবো হয়তো, বাট হচ্ছে গিয়ে আমরা আমাদের ঐকিক নিয়মে অঙ্কটা আগাবো। প্রথমে একদিনে কতটুকু বুনতে পারেন সেটা আমরা বের করব। 3 দিনে যদি 24 মিটার বুনতে পারেন, একদিনে তো তার কম বুনতে পারবেন। তাহলে কম যখন হয় তখন কি করতে হয়? ভাগ করতে হয়। একদিনে বুনতে পারেন 24/3 মিটার। ঠিক আছে, 24কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 3 8 24, উত্তর আসে 8 মিটার। একদিনে বুনতে পারেন কত মিটার? 8 মিটার। এখন আসো, তাহলে উত্তর বের করতে হবে কি 6 দিনে কত মিটার বুনতে পারেন। সুতরাং 6 দিনে বুনতে পারেন 8 গুণ, একদিনে তো 8 মিটার, আর তাহলে 6 দিনে কত মিটার সেটা আমাদের বের করতে হবে। 6 8 কত? 6 8 হচ্ছে 48, 6 8 48 মিটার আমরা তিনি 6 দিনে বুনতে পারেন। 6 দিনে কত মিটার বুনতে পারেন? 48 মিটার তিনি বুনতে পারেন। খুব সহজ না অঙ্কটা? আচ্ছা, আমরা আগের অঙ্কেরগুলোর মতো। এখন আসো আমরা 2 নম্বর অঙ্কটা দেখি। 32 দিনে যদি 256 মিটার কাপড় বুনলে তার অর্ধেক সময়ে কত মিটার কাপড় বুনতে পারবেন? তার অর্ধেক সময়ে কত মিটার? এখনো উত্তর হচ্ছে গিয়ে মিটারে বের করতে হবে, তাহলে মিটারটাকে ডান পাশে রাখতে হবে। প্রথমে তথ্য কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে, এখন আমরা 2 নম্বর অঙ্কটা করছি। 2 নম্বর অঙ্কে 32 দিনে বুনতে পারেন, নতুন তথ্য, এখন আর উপরের তথ্যের আর প্রয়োজন নাই আমাদের, যেহেতু নতুন তথ্য দিয়ে দিছে। দেওয়া আছে 32 দিনে বুনতে পারেন কতটুকু? 256 মিটার। আচ্ছা, তাহলে
এখন বলে দিছে তার অর্ধেক দিনে, তাহলে 32-এর অর্ধেক দিন কত? 32-এর অর্ধেক মানে 2 দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, আমরা অর্ধেক দিনে বা যতদিন হোক সেটা পরে যাবো, আগে তো একদিনে বের করতে হবে। তাহলে আসো একদিনে কতটুকু কাপড় বুনতে পারেন সেটা আমরা বের করি। 32 দিনে যদি 256 মিটার বুনতে পারেন, একদিনে তো তার কম বুনতে পারবেন। তাহলে কম জিনিসের জন্য আমাদের কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে 256কে ভাগ করব কত দ্বারা? 32 দ্বারা। তাহলে আসো পাশে হচ্ছে গিয়ে অঙ্কটা করে ফেলি। 32 দ্বারা 256কে ভাগ করতে হবে। প্রথম দুইটা অঙ্ক যদি আমরা নেই, যেহেতু 32 দুই অঙ্কের প্রথম অঙ্ক, দুইটা অঙ্ক নিলে আসবে 25। 25 তো 32 থেকে আরও ছোটো, তাহলে আমাদের কি করতে হবে? তিনটা অঙ্কই নিতে হবে। তিনটা অঙ্ক যখন নিচ্ছি তাহলে সংখ্যাটা তো অনেক বড় হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? 32-এর আশেপাশে সহজ একটা অঙ্ক নেই, 30। তাহলে 30 যদি আমরা নেই তাহলে 3 দ্বারা, এটা তো 3, 3-এর সঙ্গে একটা শূন্য আমরা গুণ করে দেখি তো। 3কে 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, 4 3 12, 5 3 হচ্ছে 15, 6 3 18, 7 3 কত? 21, 8 3 হচ্ছে 24। আর তাহলে 24 কিন্তু 24 মানে কত? শেষে তো 3 দিয়ে তো না, এখানে 30 দিয়ে আমরা গণনা করতেছি। শেষে আর একটা শূন্য, 24-এর সাথে শূন্য লাগলে 240, প্রায় 256-র কাছাকাছি চলে আসছে। তার মানে আমরা 32-কে 8 দ্বারা গুণ করে দেখতে পারি, টেস্ট করে যে কি আসে। 32-কে আমরা উপরে 8 দ্বারা গুণ করলাম। 8 দুগুণে কত? 16, 6 হাতে থাকলো 1, আর 3 8 হচ্ছে 24, 24 আর 1 যোগ করলে হবে 25। 256 মিলে গেছে আমাদের। 32-কে 256 দ্বারা ভাগ করলে কতবার যায়? 8 বার যায় 256। আচ্ছা, তাহলে আমরা ভাগশেষ কত পেলাম? ভাগফল কত পেলাম? ভাগফল হচ্ছে কি 8। তাহলে 256-কে 32 দ্বারা ভাগ করলে 8 মিটার হয়। তার মানে একদিনে তারা কত মিটার বুনতে পারেন? 8 মিটার বুনতে পারেন। এখন আসো তার অর্ধেক দিনে। তার অর্ধেক দিন মানে কি? অর্ধেক দিন মানে হলো 32/2। মূলত হচ্ছে 32 দিন হতে ছিল, 32/2 মানে কি? 32/2 মানে হচ্ছে 32-কে 16 দ্বারা 2 দ্বারা ভাগ করলে কত আসে? 16 আসে। 16 দুগুণে 32। তাহলে 16 দিনে বুনতে পারেন কতটুকু? 8কে একদিনে বুনতে পারেন 8 মিটার। 16 দিনে হচ্ছে কি 8 গুণ 16 মিটার। তাহলে আসো 8 গুণ 16 অঙ্কটা পাশে করে ফেলি। বড় সংখ্যা উপরে লিখলাম, নিচে 8, 6 8 কত? 48, 48-এর 8 হাতে থাকলো 4, 8 একে 8, 8 4 যোগ করলে হয় 12। তাহলে টোটাল আসে কত? 128, 128। তাহলে 16 দিনে কতটুকু বুনতে পারলেন? 16 দিনে বোনা যায় 128 মিটার। 128 মিটার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আমরা অর্ধেক দিন জাস্ট এখানে নির্দিষ্ট বলে দেয় নাই। অর্ধেক দিন মানে এই 32-এর অর্ধেক। 32-এর অর্ধেক কত? 32-কে 2 দ্বারা ভাগ করলে যত আসে, কত আসে? 16 আসে। তাহলে 16 দিনে বুনতে পারেন। একদিনের সাথে 16-কে গুণ করছি, বের হয়ে গেছে আমাদের উত্তর 128 মিটার। আসো আমরা 3 নম্বর অঙ্কটা দেখি। 20 দিনে 160 মিটার যদি কাপড় বুনতে পারেন তাহলে 5 দিনে কত মিটার? খুব সহজ, আমরা সহজে লিখি যে 20 দিনে বুনতে পারেন, 20 দিনে বুনতে পারেন। অঙ্ক মুখস্থ করার কিছু নাই, যদি নিয়মটা বুঝতে পারি তাহলে যে কোনো অঙ্ক দেওয়া হোক আমরা অঙ্ক করতে পারবো ইনশাল্লাহ। 20 দিনে 120 মিটার, যেহেতু কত মিটার বলছেন 160 মিটারটাকে ডান পাশে লিখবো 160 মিটার। ঠিক আছে, তাহলে একদিনে 5 দিনে তো সরাসরি বের করতে পারবো না। একদিনে বুনতে পারেন কতটুকু? কম বুনতে পারবেন, সেজন্য ভাগ। 160-কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি তাহলে আমরা উত্তরটা পাবো। তাহলে আসো আমরা এই পাশে হচ্ছে গিয়ে রাফটা করে ফেলি। 160-কে 20 দ্বারা ভাগ করব। 16-এর মধ্যে 20 কতবার যাবে? যাবে না তো, 16 তো 20 থেকে ছোটো, তাহলে 3টা অঙ্কই নিতে হবে। এখন আমরা 2-কে হচ্ছে গিয়ে 20-কে আমরা গুণ করি তো। 20-কে গুণ করা যায় আর 2-এর নামতা গুণা একই, কারণ শেষে 2-এর নামতা গুণার পরে শেষে একটা শূন্য যোগ করে ফেলবো। আচ্ছা, তাহলে
8 দুগুণে কত বলো তো? 8 দুগুণে হচ্ছে 16, আর 16-র সাথে এই যে এই শূন্যটা যদি যোগ করে ফেলি তাহলে কত হবে? 160 হয়ে যাবে। তার মানে 20 160-এর মধ্যে কতবার যাবে? 8 বার যাবে। তোমরা বুঝতে পারছো? এই যে 20-কে যদি 8 দ্বারা গুণ করি, 8 শূন্য 0, 8 দুগুণে 16, তাহলে 8 বার যাবে। ঠিক আছে, আমরা সব জায়গায় দেখতেছি দিন শেষে একটা হচ্ছে গিয়ে একদিনে তিনি কত মিটার বুনতে পারতেছেন? একদিনে 8 মিটারই বুনতে পারতেছেন। তাহলে আসো 5 দিনে কত মিটার বুনতে পারেন? 5 দিনে বুনতে পারেন, একদিনে তো 8 মিটার, তাহলে 5 দিনে 8 গুণ 5 মিটার। 5 8 কত? 5 8 হচ্ছে গিয়ে 40। তাহলে 5 দিনে 40 মিটার তিনি কাপড় বুনতে পারেন। খুব সহজ না? আমরা শুধু হচ্ছে গিয়ে একদিনে বের করব, এরপরে যতদিন চাইছে তার তত দিয়ে গুণ করে ফেলবো। আচ্ছা, ঠিক আছে, আমরা আরো কিছু অঙ্ক দেখি। 1 ডজন, খুব মজার, এটা তোমাদের বইয়ে 4 নাম্বার যে এমসিকিউটা, সেটা হচ্ছে গিয়ে এই অঙ্কটা, যে 1 ডজন পেন্সিলের দাম 48 টাকা, তাহলে 8টি পেন্সিলের দাম কত? আচ্ছা, 8টি বলছে, তাহলে 1 ডজন থেকে আমাদের টিতে নিতে হবে। 1 ডজন সমান কত? 1 ডজন সমান হচ্ছে 12টি। ঠিক আছে, 1 ডজন সমান 12টি। তাহলে 12টি পেন্সিলের দাম আমরা জানি 48 টাকা। এখান থেকে আমরা 12টি দাম সংক্ষেপে করে ফেলি, এখানে তো আর অঙ্ক করতে হবে না, আমাদের শুধু এমসিকিউ এর আনসার করতে হবে। তাহলে 12টির দাম কত টাকা? 48 টাকা। একটির দাম কত? কম হবে, সেজন্য ভাগ, 48 ভাগ 12। 48-কে 12 দ্বারা ভাগ করলে কত আসে? 4 12 48। 4 12 কত? 48। তোমাদের কিন্তু এখন 20-এর নামতা পর্যন্ত মনে রাখাটা জরুরি। ঠিক আছে, 12 4 12 কত? 48। যেহেতু 4 বার গেছে, সেজন্য 48-কে 4 দ্বারা 12 দ্বারা ভাগ করলে 4 হবে উত্তর। তাহলে একটি পেন্সিলের দাম কত? 4 টাকা। তাহলে উত্তর কতটি চাইছে? 8টি পেন্সিলের দাম। সুতরাং 8টির দাম কত? একটির দামের সাথে 8টির দামে হচ্ছে গিয়ে 8 গুণ করে ফেলবো। 8 গুণ করলাম, 4 8 কত? 4 8 হচ্ছে 32। তাহলে 8টি কলমের দাম কত? 32 টাকা। 8টি কলমের দাম কত? 32 টাকা। দেখো তো কোন জায়গায় আছে? ঘ নাম্বার আছে, 8টি কলমের দাম 32 টাকা। খুব খেয়াল করবা, এখানে কিন্তু একটি পেন্সিলের দাম দেওয়া নাই, 1 ডজন পেন্সিলের দাম দেওয়া আছে। ঠিক আছে, 1 ডজন মানে কতটি? 12টি, আর তার মানে 12টি পেন্সিলের দাম হচ্ছে 48 টাকা। তখন একটির বের করতে হবে, এরপরে হচ্ছে কি 8টি পেন্সিলের দাম বের করতে হবে। এখন আসো আমরা আরেকটা এমসিকিউ করি। 364টি আমের আম 15 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে কয়টি আম অবশিষ্ট থাকবে? কয়টি আম অবশিষ্ট থাকবে? এটা হচ্ছে কি একটা ভাগের অঙ্ক, অর্থাৎ এই 364টা যদি 15 জনের মাঝে সমান ভাগে ভাগ করা হয় তাহলে কয়টি অবশিষ্ট থাকবে? মূলত আমরা 15কে 334 দ্বারা ভাগ করব, 334কে কি করব? 15 দ্বারা ভাগ করব। 334কে 15 দ্বারা, সবাইকে তো সমান ভাগে ভাগ করতে হবে। ভাগ করা মানেই হচ্ছে কি 364কে কি করব? 15 দ্বারা ভাগ করব। ভাগ করলে যেইটা ভাগশেষ থাকবে সেটাই হচ্ছে গিয়ে অবশিষ্ট, আর যেটা ভাগফল বের হবে সেটা হচ্ছে প্রত্যেকে এতটি করে পাবে। ঠিক আছে, তাহলে করি। 334কে 15 দ্বারা ভাগ করতে হবে। 15 2 অঙ্ক, এখানে 2টা অঙ্ক নিলাম, তো 2টা অঙ্ক নিলে আসে 33। 33-এর মধ্যে 15 কতবার যায়? 15 দুগুণে 30, 2 বার যাবে। 15 দুগুণে 30। আচ্ছা, 2 বার গেল। আর নিচে 33 থেকে 30 বিয়োগ করলে 3 থেকে 0 গেলে 3, 3 থেকে 3 গেলে হচ্ছে 0, লিখে লাগবে না। আর উপরে একটা 4 আছে, সেটা যদি নিচে নামাই হবে 34। এখন বলো 34-এর মধ্যে 15 কতবার যাবে? একইভাবে হচ্ছে 2 বারই যাবে। 15 দুগুণে 30, 3 15 তো 45, বড় হয়ে যায়, আর তার বেশি যাবে না। তার মানে হচ্ছে গিয়ে 34-এর মধ্যে 30 অর্থাৎ 2 বারই যাবে, 2 বার। তাহলে প্রত্যেকে 22টি করে আম পাবে এতটুকু পর্যন্ত। আর এখানে অবশিষ্ট কত আছে? 34 থেকে 30 বিয়োগ করলে 4,
এই চারের মধ্যে তো আর 15 ভাগ করা যাবে না। চারের মধ্যে কি 15 ভাগ করা যায়? চার তো ছোট সংখ্যা, সেজন্য হচ্ছে গিয়ে এই 4টা আম অবশিষ্ট থাকবে। প্রত্যেকে 22টি করে আম পাওয়ার পরে 4টি আম অবশিষ্ট থাকবে। তাহলে উত্তর কত? ক, 4টি আম অবশিষ্ট থাকবে। এখানে কিন্তু অবশিষ্ট কত সেটা চাইছে। ঠিক আছে, অঙ্কটা সহজ না? কতটি অবশিষ্ট থাকবে এরকম যদি প্রশ্ন করে, তাহলে ভাগ করে দেওয়ার পরে সেক্ষেত্রে আমরা ভাগ করব। ভাগ করার পরে যেটা ভাগ শেষ থাকবে, কি থাকবে? ভাগ শেষ, এই যে শেষে বিয়োগ করে যেটা থাকবে ভাজক থেকে ছোট, সেটাই হচ্ছে গিয়ে কি? ভাগশেষ। ভাগশেষ হচ্ছে উত্তর হবে। এখন আসো একটা মজার অঙ্ক করব। মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। কন্যা মানে হচ্ছে মেয়ে, তা একজন মায়ের বয়স তার মেয়ের বয়সের 3 গুণ। এখন কন্যার বয়স দেওয়া আছে 15 বছর। কন্যার বয়স কি দেওয়া আছে? 15 বছর। তাহলে প্রশ্ন করা হয়েছে 10 বছর পর মাতার বয়স কত হবে? 10 বছর পরের হিসাব আমরা পরে করব। আগে মায়ের বয়সটা বের করে ফেলি, অর্থাৎ মাতার বয়সটা আগে বের করে ফেলি। মাতার বয়স কি? কন্যার বয়সের 3 গুণ। কন্যার বয়স কত? 15 বছর। তাহলে মাতার বয়স কত হবে? তার 3 গুণ। 15 এর 3 গুণ কত? 3 15 45। তাহলে মাতার বর্তমান বয়স কন্যার কত গুণ? 3 গুণ। কন্যার বয়সে কত? 15, সাথে থেকে 3 গুণ করলে 3 5 15 এর 5, হাতে থাকলো 1, 3 একে 3 আর একে যোগ করলে 4, 45। তাহলে বর্তমান বয়স হচ্ছে 45 বছর। এখন এর 10 বছর পরে কি হবে? তাহলে 10 বছর পর মাতার বয়স, বর্তমান যেই বয়স আছে সেটার সাথে 10 যোগ করতে হবে। বর্তমান বয়স তো 45, সেই 45-এর সাথে 10 যোগ করতে হবে। 10 45-এর সাথে 10 যোগ করলে কত হয়? 5 আর 0 হচ্ছে গিয়ে 5, 4 আর 1 যোগ করলে 5, অর্থাৎ 55 বছর। কত আসে? 55 বছর। তাহলে 10 বছর পর মাতার বয়স কত হবে? 55 বছর। 10 বছর পরে মাতার বয়স 55। গ নাম্বার হচ্ছে উত্তর, 55 বছর। তাহলে কন্যা আর মাতার এরকম যদি প্রশ্ন আসে, তোমরা কনফিউজড হয়ে না, প্রশ্নের মধ্যেই তোমাদের উত্তর দেওয়া আছে, তোমাদের শুধু বের করে এগুলা গুণ করতে হবে বা যোগ করতে হবে এগুলা। ঠিক আছে, আসো এখন হচ্ছে গিয়ে আগেরটা মায়ের সাথে কন্যার ছিল, এখন মায়ের সাথে পুত্রের। মায়ের সাথে কার হিসাব? পুত্রের হিসাব। তাহলে মা আর পুত্রের বয়সের সমষ্টি। সমষ্টি মানে হচ্ছে যোগফল। সমষ্টি বা একত্রে, এগুলা মানে হচ্ছে গিয়ে যোগফল। যোগ করা হয়েছে। মা আর পুত্রের বয়স কি করছে? যোগ করে আসছে 45 বছর। মা আর ছেলে, পুত্র মানে হচ্ছে ছেলে, ছেলের বয়সের যোগফল হচ্ছে 45 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? এটা কিন্তু এমসিকিউ না, এটা হচ্ছে গিয়ে তোমাদের সরাসরি 12 নাম্বার অঙ্ক। এটা অঙ্ক করে দেখাতে হবে। তাহলে দেখো, মাতা ও পুত্রের বয়সের সমষ্টি মানে কি? যোগফল। আর হচ্ছে মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ। এই দুইটা ইনফরমেশন আমাদের কাছে আছে। তাদের প্রত্যেকের বয়স, অর্থাৎ মাতার বয়সও বের করতে হবে, পুত্রের বয়সও আমাদের বের করতে হবে। অঙ্কটা কিভাবে করতে পারি? আসো আমরা হচ্ছে গিয়ে একজনের বয়সকে আমরা ক ধরে ফেলি। একজনের বয়সকে কি ধরে ফেলবো? ক। ধরো আমরা পুত্রের বয়স, যেহেতু হচ্ছে গিয়ে এখানে একটা ইনফরমেশন আছে, পুত্রের বয়সের 4 গুণ। মাতার বয়সটা কার বয়সের উপর এখানে নির্ভরশীল? পুত্রের বয়সের 4 গুণ। তাহলে পুত্রের বয়স যদি আমরা ক ধরি, সেক্ষেত্রে মাতার বয়স আমরা 4 গুণ ক ধরতে পারি, 4 ক ধরতে পারি। ঠিক আছে, তাহলে আসো আমরা পুত্রের বয়সকে আমরা ক ধরে ফেলি। ধরি পুত্রের বয়স কত? পুত্রের বয়স হচ্ছে ক। পুত্রের বয়স যদি ক হয়, তাহলে মাতার বয়স কত হবে? 4 ক হবে। মাতার বয়স কত? 4 ক। সুতরাং মাতার বয়স কত? আমরা 4 গুণ মানে কি? 4 গুণ ক।
পুত্রের বয়সের 4 গুণ, পুত্রের বয়স ক, মাতার বয়স 4 গুণ, তাহলে 4 গুণ ক, তাহলে 4 গুণ ক কে আমরা লিখতে পারি 4 ক, 4 গুণ ক কে আমরা কি লিখতে পারি 4 ক লিখতে পারি। ঠিক আছে, এতটুকু পর্যন্ত বুঝতে পারছো? আমাদের এখানে দেওয়া আছে মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ, পুত্রের বয়সকে আমরা ক ধরে ফেলছি, তাহলে মাতার বয়স কত হবে 4 গুণ ক অর্থাৎ 4 ক। এখন আমাদের আরেকটা ইনফরমেশন, একটা ইনফরমেশন দিয়ে এটা সমাধান করা সম্ভব না, আরেকটা ইনফরমেশন লাগবে। মায়ের বয়স আর পুত্রের বয়সের সমষ্টি, সমষ্টি মানে যোগফল। আমরা তো জানি পুত্রের বয়সের হচ্ছে গিয়ে ক, সুতরাং প্রশ্ন মতে আমরা লিখতে পারি, প্রশ্ন মতে পুত্রের বয়স কত, পুত্রের বয়স হচ্ছে ক, এটা ধরলাম, আর মাতার বয়স কত 4 ক। এই দুইটা যদি যোগ করি তাহলে কত হবে 45 বছর। তাহলে ক যোগ 4 ক সমান কত 45, সমান কত 45। আচ্ছা, ক আর 4 ক কে যোগ করলে কত হয়? একটা ক আছে, ক মানে কি একটা ক, ক মানে কি একটা ক, আর 4 ক মানে কি 4টা ক, 4টা ক আর একটা ক যোগ করি যদি তাহলে কয়টা ক হয়? 5টা ক হয়। 4টা ক আর একটা ক যোগ করলে কয়টা ক? 5টা ক। তাহলে আমরা লিখতে পারি বা দিয়ে, বা 1 ক যোগ 4 ক সমান হচ্ছে 5 ক, সমান কত 5 ক, 5 ক সমান কত 45, 5 ক সমান 45। আচ্ছা, 5 ক সমান যদি 45 হয় তাহলে সুতরাং ক সমান কত হবে? ক, ক এর সাথে 5টা কি আছে? 5 ক মানে হচ্ছে কি 5 এর সাথে ক গুণ আকারে আছে। এইখানে এই যে এখানে আমরা 4 গুণ ক মানে আমরা 4 ক লিখেছি, মানে হচ্ছে 4 এর সাথে ক গুণ আকারে আছে। এইখানে একই ভাবে 5 গুণ 5 ক মানে হচ্ছে 5 এর সাথে ক গুণ আকারে আছে। এই পাশে যেটা গুণ আকারে আছে আমরা ক কে একা করার জন্য সেটাকে যদি অপর পাশে নিয়ে যাই তাহলে কি হবে? ভাগ হবে। তাহলে কি হবে? ভাগ হবে। তাহলে ক সমান 45 ভাগ 5, এই পাশে 5টা গুণ আকারে ছিল, ওই পাশে গিয়ে ভাগ হয়ে গেছে, ক একা হয়ে গেছে। তাহলে এখন আমরা ক এর মান পেয়ে যাব। 45 কে যদি 5 দ্বারা ভাগ করি কত হয়? আমরা এখানে ছোট করে একটা রাফ করে ফেলি, 5 কে আমরা 45 দ্বারা ভাগ করব। আমরা তো জানি 5 একে হচ্ছে গিয়ে 5, এখানে 5 এক অঙ্কের সংখ্যা 4 এর মধ্যে যাবে না, 4 এর মধ্যে কি যাবে না, আমরা তো নামতা জানি, তার মানে 45 এর মধ্যেই আমাদের ভাগ করতে হবে। 5 কত 5 এ হচ্ছে গিয়ে 45 হয়, 5 9 45 হয়, 5 9 45। তাহলে এখানে 45 এর মধ্যে কয়বার যাবে? 9 বার যাবে। তাহলে উত্তর কত আসে? ক সমান হয় 9, ক সমান কত 9। তার মানে আমরা পেয়ে গেছি পুত্রের বয়স কত, আমরা পুত্রের বয়স কত সেটা পেয়ে গেছি, কারণ পুত্রের বয়স তো ক ছিল, তাহলে ক সমান 9 পেয়ে গেছি, মানে কি পুত্রের বয়স পেয়ে গেছি। তাহলে পুত্রের বয়স হচ্ছে ক সমান কত পেয়েছি? 9 পেয়েছি। তাহলে পুত্রের বয়স সমান 9 বছর। আমরা চাইলে আলাদা লাইন দিয়ে করে লিখতে পারি, ঠিক আছে। আমরা এতটুকু পর্যন্ত অঙ্ক করব, এরপরে আমরা ছোট করে আরেক অংশে গিয়ে লিখব। সুতরাং পুত্রের বয়স, পুত্রের বয়স কত? 9 বছর, কারণ ক সমান তো 9 বছরই। আর মাতার বয়স সমান কত? মাতার বয়স তার 4 গুণ, মাতার বয়স কত হবে? তাহলে মাতার বয়স কত হবে? মাতার বয়স হচ্ছে পুত্রের বয়সের কত গুণ? 4 গুণ। তাহলে পুত্রের বয়স হচ্ছে গিয়ে 9 বছর, তাহলে মাতার বয়স হবে 4 গুণ 9, 4 গুণ কত 9, 4 গুণ 9, 4 9 কত হয়? 4 নং 34, 4 নং 34। তাহলে মাতার বয়স হচ্ছে 34 বছর। মাতার বয়স কত? 34 বছর। আমরা অঙ্কটা কিভাবে করলাম? আমরা প্রথমে হচ্ছে গিয়ে পুত্রের বয়স হচ্ছে গিয়ে ধরলাম, যেহেতু পুত্রের বয়সের 4 গুণ দেওয়া আছে সেজন্য পুত্রের বয়সটাকে ক ধরে মাতার বয়সকে 4 ক ধরে ফেলছি, অর্থাৎ 4 গুণ, আল্লাহ ইউগে তো হইছে গিয়া ইয়া। আচ্ছা ভাই ছিলাম না নি আপনারা। আচ্ছা, সেজন্য মাতার বয়সকে আমরা 4 ক ধরেছি। এখন এরপরে আমাদের বলে দিছে মাতার বয়স আর পুত্রের বয়সের সমষ্টি, সমষ্টি মানে কি যোগফল। তাহলে আমরা যেটা অজানা দুইটা সংখ্যা নিছিলাম, ক আর মাতার পুত্রের বয়স ক আর মাতার বয়স 4 ক, তার মানে দুইটাকে যোগ করা মানে কি তাদের সমষ্টি, ক আর 4 ক যে যোগ করা মানে তাদের সমষ্টি। সমষ্টি কত? 45 বছর। সমষ্টি কত? 45 বছর। সমান দিয়ে 45 বছর লিখলাম। এখন ক কে একটা ক, ক মানে কি একটা ক, আর 4 ক মানে তো 4টা ক, 4টা ক আর একটা ক যোগ করলে কয়টা হয়? 5টা ক হয়।
কয়টা ক হয়? 5টা ক। 5 ক সমান 45। 5 ক মানে 5 এর সঙ্গে ক যোগ আকারে আছে, গুণ আকারে আছে। 5 এর সঙ্গে ক কি আছে? গুণ আকারে। তাহলে ক কে একা করার জন্য 5 কে অপর পাশে নিয়ে কি করলাম? ভাগ করে ফেললাম। তাহলে 45 ভাগ 5 কত? 5 নং 45 9 আসে। তাহলে আসো আমরা আরেকটা অঙ্ক দেখি। একজন, তোমাদের বইয়ের 13 নাম্বার যেই ম্যাথটা আছে, একজন শ্রমিক 5 দিনে 3125 টাকা আয় করেন। তাহলে 3 সপ্তাহে কত টাকা আয় করেন? আমাদের যেহেতু কত টাকা উত্তর বের করতে হবে, সেজন্য এটা কিসে রাখতে হবে? ডান পাশে রাখতে হবে। কিন্তু আচ্ছা আসো, আমাদের ইনফরমেশন কি দেওয়া আছে? প্রদত্ত ইনফরমেশন হচ্ছে 5 দিনে 3125 টাকা তিনি আয় করেন। আমরা লিখি 5 দিনে আয় করেন 3125 টাকা। যেহেতু আমরা টাকা বের করবো, সেজন্য এটা টাকাকে ডান পাশে রাখলাম। এখন আসো, আমাদের তো 3 সপ্তাহ মানে এখানে দিনে দেওয়া আছে, তাহলে আমাদের 3 সপ্তাহকে কিসে নিতে হবে? দিনে নিতে হবে। আচ্ছা, সেটাতে পড়ে যাব। এর আগে হচ্ছে কি আমরা একদিনে বের করে ফেলি। একদিনে কত টাকা আয় করেন? একদিনে আয় করেন 5 দিনে যদি 3125 টাকা আয় করেন, তাহলে একদিনে তো কম করবেন। তাহলে কম যখন হয় তখন কি হয়? ভাগ হয়। কম হলে ভাগ হয়। তাহলে 3125 ভাগ কত? 5। তাহলে আসো রাফে আমরা অঙ্কটা করে ফেলি। 5 দ্বারা আমরা 3125কে কি করব? ভাগ করব। 5 এক অঙ্কের সংখ্যা, প্রথমে এক অঙ্ক, কিন্তু এক অঙ্ক নিলে তো এখানে 3 হয়। 3 তো 5 থেকে ছোট। তাহলে এরপরে আরেকটা অঙ্ক নিতে হবে। আরেকটা অঙ্ক নিলে কত হয়? 31 হয়। তাহলে 31 হচ্ছে 5-এর মধ্যে কতবার যায়? 5 6 30। তাহলে 6 বার যাবে, 30 হবে। উপরে আমরা চাইলে উত্তর লিখতে পারি ভাগ ফলে 6। আচ্ছা, এখন 31 থেকে 30 বিয়োগ করলে কত হয়? 1। উপরে নিচে আরেকটা হচ্ছে কি অঙ্ক নামাই 2। তাহলে এখানে আসে কত? 12। 12 এর মধ্যে 5 কয়বার যাবে? 2 বার যাবে, হচ্ছে কি 10। 5 দুগুণে 10। আর এখানে ভাগশেষ থাকবে 2। এই যে 2, পাশে তো আরেকটা অঙ্ক আছে, সেটাও নিচে নামাতে হবে। 5 নামাইলাম নিচে, তাহলে এখানে 25 হলো। 25-এর মধ্যে 5 কয়বার যায়? 5 5 25। এখানে 5 বার যায়, সেজন্য হচ্ছে গিয়ে উত্তর কত আসে? 625। আর নিচে কোনো আর ভাগশেষ থাকে না। ঠিক আছে? তাহলে 3125কে 5 দ্বারা ভাগ করলে কত আসে? 625। তাহলে একদিনে তিনি আয় করেন কত? 625 টাকা। একদিনে আয় করেন কত টাকা? 625 টাকা। এখন আমাদের বের করতে হবে 3 সপ্তাহে কত টাকা আয় করেন। 3 সপ্তাহে কত টাকা আয় করেন? তাহলে 3 সপ্তাহ মানে কি? 3 সপ্তাহ মানে হচ্ছে 3 গুণ 1 সপ্তাহ মানে কত? 7 দিন। 1 সপ্তাহ মানে 7 দিন। তাহলে 3 সপ্তাহ মানে হচ্ছে গিয়ে 3 গুণ 7 সমান 21 দিন। 3 সাথে কত? 21 দিন। তাহলে 21 দিনে আয় করেন কত টাকা? একদিনে যত টাকা আয় করবেন, 21 দিনে তত বেশি করবেন। বেশি করলে কি হয়? গুণ হয়। তাহলে আমরা একদিনে 625-এর সাথে 7 গুণ করব। 21 দিন মানে হচ্ছে গিয়ে 21 গুণ করবো আমরা। 21 টাকা। আচ্ছা, তাহলে আমরা গুণটা এখানে পাশে রাফে করতে হবে। 625 আর 21। তাহলে 1কে যদি হচ্ছে 1 দিয়ে সবগুলাকে গুণ করি, তাহলে 625ই তো হবে। আর এখন 2 দ্বারা গুণ করব, কিন্তু 2 তো আসে দশকের ঘরে। এর আগে একটা অঙ্ক আছে, সেজন্য একটা শূন্য দিয়ে নিলাম। তাহলে 5 দুগুণে 10, 10-এর শূন্য হাতে থাকলো 1। 2 2 হচ্ছে কত? 4। 4 আর 1-এ যোগ করলে কত হবে? 5। আর 6 দুগুণে কত? 6 দুগুণে 12। এখানে লিখলাম 12। এখন আসো হচ্ছে কি আমরা নিচে যোগ করে ফেলি। 5 আর 0 যোগ করলে 5, 2 আর 0 যোগ করলে 2, 6 আর 5 যোগ করলে 11, আর 1 হাতে থাকলো 1। এইখানে 2 আছে, 2 আর 1-এ যোগ করলে 3, আর এখানে 1 আছে। তাহলে কত আসে আমাদের? 13,125 টাকা। 13,125 টাকা। আমাদের উত্তর হচ্ছে 13,125 টাকা। 21 দিনে কত টাকা তিনি আয় করেন? 3 সপ্তাহ মানে তো 21 দিন। 21 দিনে তিনি আয় করেন 13,125 টাকা।
এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে অঙ্কটা বুঝতে পারছো যে প্রথমে 5 দিনে দেওয়া আছে কত টাকা আয় করছেন, সেটাকে আমরা একদিনে বের করছি যে একদিনে তিনি কত টাকা আয় করেন। একদিনে তো কম আয় করবেন, সেজন্য আমরা 3125কে 5 দ্বারা ভাগ করে সেই সংখ্যাটা একদিনে কত টাকা আয় করেন সেটা বের করছি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে 3 সপ্তাহ। 3 সপ্তাহ মানে হচ্ছে দিনে কনভার্ট করতে হবে। 3 সপ্তাহ মানে কত? 21 দিন। তাহলে 21 দিনে তিনি আয় করেন 13,125 টাকা। ঠিক আছে, তাহলে আসো আরেকটা অঙ্ক আমরা দেখি। শরীফুল 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো। কতটি খাতা? 3টি খাতা। তাহলে 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? টাকাটা হচ্ছে কত টাকা সেটা বের করতে হবে। তাহলে যেই ইনফরমেশন দেওয়া আছে সেখানে টাকাটাকে আমরা ডান পাশে লিখবো। তাহলে 3টি খাতার দাম দেওয়া আছে কি 72 টাকা দিয়ে 3টি খাতা। তাহলে আমাদের যেহেতু টাকা বের করতে হবে, টাকাটাকে ডান পাশে লিখতে হবে। 3টি খাতার দাম কত টাকা? 72 টাকা। আচ্ছা, তাহলে একটি খাতার দাম কত? যেহেতু হচ্ছে আমরা সরাসরি তো 12টি খাতার দাম বের করতে পারবো না, আমাদের প্রথমে একটি খাতা, ঐকিক নিয়মে আমাদের প্রথমে একটি খাতার দাম বের করতে হবে, এরপরে 12টি খাতার দাম বের করতে হবে। একটি খাতার দাম কত? একটি খাতার দাম হচ্ছে যেহেতু কম হবে তাহলে ভাগ করতে হবে। 72 ভাগ কত? 3 টাকা। তাহলে আসো আমরা এটা রাফে অঙ্কটা করে ফেলি, ভাগটা। তাহলে একটা অঙ্ক, প্রথম অঙ্ক যদি নেই তাহলে 7-এর মধ্যে 3 কতবার যাবে? 3 দুগুণে 6, 6 পর্যন্ত যাবে 2 বার। 3 দুগুণে কত? 2 বার গেছে। আচ্ছা, এখানে 7 থেকে যদি 6 বিয়োগ করি কত আসবে? 1। আর উপরে আছে আরেকটা অঙ্ক 2, নিচে যদি 2 নিয়ে কত আসে? 12। তাহলে 12-এর মধ্যে 3 কতবার যাবে? 3 4-এ 12, 3 4 বার যাবে। তাহলে এখানে লিখবো 4, উত্তর কত আসে? 24। তাহলে একটি খাতার দাম কত? একটি খাতার দাম হচ্ছে 24 টাকা। আচ্ছা, একটি খাতার দাম যদি 24 টাকা হয়, এখন আমার কি বের করতে হবে? 12টি খাতার দাম। তাহলে 12টি খাতার দাম কি হবে? বেশি হবে। বেশি হলে কি করতে হবে? গুণ করতে হবে। সুতরাং 12টি খাতার দাম কত? একটি খাতার দাম 24 টাকা, সেটার সাথে 12 গুণ করলে কি হবে? আমাদের 12টি খাতার দাম চলে আসবে। তাহলে আমরা রাফে যদি এই অঙ্কটা করি, 4 দুগুণে কত? 8, আর 2 2-এ হচ্ছে 4। আর এরপরে 1 দ্বারা গুণ করতে হবে, কিন্তু 1 আছে দশকের ঘরে, এর আগে একটা অঙ্ক আছে, 0 0 দিয়ে দিলাম। 4 1-এ 4 আর 2 1-এ 2। এখন যোগ করলে যদি 8 আর 0 যোগ করলে 8, 4 আর 4 যোগ করলে 8, আর এখানে 2, 288 বা 288 টাকা। 200 কত? 88 টাকা। তাহলে 12টি খাতার দাম কত বের হলো? 288 টাকা। ঠিক আছে, আমরা প্রথমে 3টি খাতার দাম দেওয়া আছে 72, সেখান থেকে একটি খাতার দাম বের করেছি আমরা 24 টাকা। ঠিক আছে, তাহলে একটি খাতার দাম যদি জানি তাহলে 12টি খাতার দাম কি হবে? বেশি হবে, 12 গুণ হবে। সেজন্য আমরা একটি খাতার সাথে দামের সাথে কি করছি? 12 গুণ করছি, গুণ করে আমাদের উত্তর পেয়ে গেছি 288 টাকা। পারবা তো এই ধরনের অঙ্ক আসলে ইনশাল্লাহ। তাহলে আসো আমাদের এই চ্যাপ্টারের শেষ অঙ্কটা করে ফেলি। তোমাদের বইয়ে 15 নাম্বার এই অঙ্কটা আছে। অঙ্কটা 2টা অংশ, ক খ আমরা আলাদা আলাদা করে করব। তাহলে আসো প্রথমে প্রশ্নটা পড়ি। 16 জন শ্রমিক 7 দিনে একটা দেয়াল নির্মাণ করতে পারেন। একটা দেয়াল কতদিনে নির্মাণ করতে পারেন? 7 দিনে। কতজন শ্রমিক? 16 জন শ্রমিক। আচ্ছা, তাহলে 4 জন শ্রমিক ওই দেয়ালটি নির্মাণ করতে কত দিন লাগবে? উত্তর হচ্ছে কি কত দিন চাইছে। তাহলে যেই ইনফরমেশন দেওয়া আছে, যেই তথ্য দেওয়া আছে, সেখানে দিনটাকে আমরা ডান পাশে লিখব। তাহলে 16 জন শ্রমিক করতে পারেন কত দিনে? শ্রমিক করেন, কি দেওয়া আছে? 16 জন শ্রমিক কত দিনে করতে পারেন? 7 দিনে করতে পারেন। করেন 7 দিনে। তাহলে আমার কি বের করতে হবে? 4 জন শ্রমিক কত দিনে করতে পারেন? 4 জন শ্রমিক 16 জন থেকে তো সরাসরি 4 জন করতে পারবো না, আমরা প্রথমে একজন বের করব। তাহলে একজন শ্রমিক বের করেন। একজন শ্রমিক কি করেন? এই যে কাজটা করতে পারেন কত দিনে? আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করো, 16 জন যেই কাজটা 7 দিনে করতে পারেন, একজন কি সেটা কম দিনে করতে পারবেন না বেশি দিনে করতে পারবেন?
বেশি দিন লাগবে। একজন সেই কাজটা 16 জনের কাজ কি একজন হচ্ছে গিয়ে তো 7 দিনে করতে পারবে না, আরও বেশি দিন। বেশি যখন কিছু আসে তখন কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে 16 জন যদি 7 দিনে করতে পারেন, একদিন একজন তার কি করবেন, আরও বেশি দিনে করলে হলে কি হবে, গুণ করতে হবে। তাহলে 16 জনের কাজ একজন করতে হলে তার 16 গুণ বেশি টাইম লাগবে। তাহলে 16 গুণ 7 দিন। তাহলে আসো আমরা এই অঙ্কটা এখানে যদি রাফে করি, 16 গুণ 7, 6-এর সাথে কত, 6-এর সাথে হচ্ছে 42-এর 2, হাতে থাকলো 4, 42-এর 2 হাতে থাকলো 4, 7 থেকে 7, আর যদি 4 যোগ করি তাহলে কত হবে, 11। তাহলে 112 দিন। একজন যদি কাজ করেন তাহলে কি লাগবে, 112 দিন সময় লাগবে। আমাদের এই যুক্তিটা মাথায় রাখতে হবে, আমাদের বেশি লাগছে নাকি কম লাগছে। এখানে কিন্তু সময় বেশি লাগছে, সেজন্য আমরা গুণ করেছি, ঠিক আছে। তাহলে এখন দেখো শ্রমিক কতজন, 4 জন। তাহলে 4 জন, একজনের যদি 112 দিন সময় লাগে, 4 জন যদি একসাথে মিলে কাজ করে সেই কাজটা তো আরো কম দিনে করতে পারবে। যদি কম দিনে করে তাহলে কি করতে হবে, কম লাগলে আমরা সেটাকে হচ্ছে ভাগ করি, কি করি, ভাগ করি। তাহলে 4 জন শ্রমিক এই কাজটা করতে পারবেন কত দিনে, 112 ভাগ 4, 112 ভাগ কি 4, ঠিক আছে। তাহলে আমরা এটা যদি পাশে অঙ্কটা করে ফেলি, দেখো 112কে 4 দ্বারা ভাগ করতে হবে। আমরা প্রথম অঙ্কেতে যাবে না, দুইটা অঙ্ক দিলাম, 12 এর মধ্যে 4 কতবার যায়, 4 দুগুণে 8, 8 পর্যন্ত যায়, 2 বার গেল। তাহলে এখানে 11 থেকে যদি হচ্ছে কি 8 বিয়োগ করি কত হয়, 3 থাকে অবশিষ্ট। আর উপর থেকে আমরা পাশের অঙ্কটা নামাই যদি 2 আসে, তাহলে 32-এর মধ্যে 4 কতবার যায়, 4 8 32, আর তাহলে 8 বার যাবে, 4 8 কত 32। তাহলে উত্তর কত বের হলো, 28। তাহলে 4 জন শ্রমিক এই কাজটা করতে পারবেন কত দিনে, 28 দিনে। 4 জন শ্রমিক এই কাজটা কত দিনে করতে পারবেন, 28 দিনে। আমরা এই পুরো অঙ্কটা যদি একবার আবার চিন্তা করি তাহলে আসো দেখো তো কি দেওয়া আছে ইনফরমেশন। 16 জন শ্রমিক 7 দিনে একটা কাজ করতে পারেন, এই কাজটা 4 জনে কত দিনে করতে পারবেন। আমরা এমনিতেই বুঝতেছি 16 জনের কাজ যদি 4 জনে করে তাহলে বেশি দিন সময় লাগবে। তাহলে আসো প্রথমে তো আর আমরা সরাসরি অঙ্কটা করতে 4 জনে বের করতে পারবো না, আমাদের বের করতে হবে একজন শ্রমিক যদি কাজ করেন তাহলে কত দিন লাগবে। 16 জনের কাজ একজন করলে বেশি দিন লাগবে, সেজন্য আমরা কি করছি, গুণ করছি, 16কে 7 দ্বারা গুণ করে 112 দিন আসছে একজন যদি কাজ করেন। তাহলে 4 জন যদি কাজ করেন, একজনের কাজ এখন 4 জন মিলে করতেছেন, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হচ্ছে কম দিন লাগবে। যেহেতু কম দিন লাগবে সেজন্য 112কে 4 দ্বারা ভাগ করে আমাদের উত্তরটা পেয়ে গেছি, 28 দিন সময় লাগবে যদি 4 জন এই কাজটা করে। তাহলে উত্তর কত, 28 দিন। আসো এর পরের অঙ্কটা করে ফেলি, এটাই তোমাদের এই চ্যাপ্টারের শেষ অঙ্ক। দেয়ালটি 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। দেয়ালটি 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। তাহলে এখন কি চাইছে, কতজন শ্রমিক চাইছে। তাহলে আমাদের যেই ইনফরমেশনটা দেওয়া আছে সেই ইনফরমেশনে আমাদের কি করতে হবে, শ্রমিকের সংখ্যাটাকে ডান পাশে নিতে হবে। শ্রমিকের কি করতে হবে, ডান পাশে নিতে হবে। আচ্ছা কি দেওয়া আছে, 7 দিনে কাজ করতে পারেন, 7 দিনে কাজ শেষ করতে প্রয়োজন, আমরা যদি লিখি শেষ করেন কতজন, 16 জন। 7 দিনে কাজ শেষ করেন কতজন, 16 জন। তাহলে 2 দিনে শেষ করতে কতজন লাগবে সেটা আমাদের বের করতে হবে। 2 দিনে বের করার আগে আমাদের প্রথমে আগে 1 দিনে বের করতে হবে, এরপরে 2 দিনে বের করতে হবে। এখন 1 দিনে যদি কাজ করতে হয় তাহলে শ্রমিক কি কম লাগবে না বেশি লাগবে, আরো বেশি পরিমাণে আমরা হচ্ছে গিয়ে শ্রমিক নিয়ে আসতে হবে। 7 দিনের কাজ যদি 1 দিনে করে ফেলতে হয় তাহলে শ্রমিক কি লাগবে, বেশি লাগবে। তাহলে বেশি শ্রমিক যদি আমরা লাগে তখন আমাদের কি করতে হবে, গুণ করতে হবে, 16 গুণ 7 জন। তাহলে 16কে যদি আমরা 7 দ্বারা গুণ করি তাহলে কত আসে, আমরা রাফে যদি 6-এর সাথে হচ্ছে গিয়ে 42-এর 2, হাতে থাকলো 4, 7 থেকে 7, 8 4 যোগ করলে 11, 112 জন। কতজন লাগবে, 112 জন শ্রমিক লাগবে, ঠিক আছে। আচ্ছা
এখন আসো আমরা 2 দিনের শ্রমিক কতজন লাগবে? 2 দিনের শ্রমিক যখন কাজ করবে, একদিনে যদি 112 জন লাগে, তাহলে 2 দিনে তো তার 2 দিনের একদিনের কাজ যদি 2 দিনে করি তাহলে শ্রমিক তো কম লাগবে। তাহলে যদি কম লাগে সেক্ষেত্রে কি করতে হবে? ভাগ করতে হবে। 112 ভাগ 2 জন, তাহলে 112কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কি আসবে? একের মধ্যে তো যাবে না, আমাদের দুইটা অঙ্ক নিতে হবে। দুইটা অঙ্ক 10-এর মধ্যে 11 এর মধ্যে 2 কতবার যায়? 2 যাবে না, 10 পর্যন্ত যাবে। 10-এর 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 11 থেকে 10 যদি বিয়োগ করি 1 থাকে, পাশে যদি 2 সংখ্যাটা নামাই তাহলে 12 হয়। তাহলে 12 এর মধ্যে 2 কতবার যায়? 6 দুগুণে 12, 6 বার যায়। ঠিক আছে, কোনো ভাগশেষ থাকবে না। তাহলে ভাগফল কত আসলো? 56। তাহলে 2 দিনে যদি কাজটা শেষ করতে হয় তাহলে শ্রমিক লাগবে কতজন? 56 জন শ্রমিক লাগবে। কতজন শ্রমিক লাগবে? 56 জন শ্রমিক লাগবে। এখন প্রশ্ন তো করে নাই যে 2 দিনে কাজ করতে কতজন শ্রমিক লাগবে, প্রশ্ন করছে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। ইনফরমেশনে আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে 16 জন শ্রমিকের কথা। কতজন শ্রমিকের কথা? 16 জন শ্রমিকের কথা। তাহলে অতিরিক্ত এই 7 দিনের কাজটা 2 দিনে নিয়ে আসতে এখন হচ্ছে গিয়ে 56 জন। তাহলে অতিরিক্ত কত? 56 থেকে এই 16 যদি বিয়োগ করি তাহলে সেটা হচ্ছে কি অতিরিক্ত লাগবে। তাহলে অতিরিক্ত শ্রমিক লাগবে, অতিরিক্ত শ্রমিক কতজন? 56 জন থেকে যতজন আগে ছিল সেটা বিয়োগ করে ফেলতে হবে। 56 বিয়োগ 16, তাহলে 6 থেকে 6 বিয়োগ করলে আসে 0, আর 4 থেকে 1 বিয়োগ করলে 5 থেকে 1 বিয়োগ করলে আসে 4। তাহলে 40 জন শ্রমিক হচ্ছে অতিরিক্ত লাগতেছে। 40 জন শ্রমিক অতিরিক্ত লাগতেছে। এটাই হচ্ছে গিয়ে তোমাদের এই প্রশ্নের উত্তর। যে প্রথমে বলছে যে 2 দিনে নির্মাণ করতে কতজন শ্রমিক লাগবে, অতিরিক্ত শ্রমিক লাগবে। আমরা প্রথমে বের করছি 2 দিনের জন্য কতজন শ্রমিক লাগে, এরপরে হচ্ছে গিয়ে আমরা যতজন শ্রমিক লাগে সেটা হচ্ছে পূর্বে যতজন শ্রমিক ছিল সেখান থেকে বিয়োগ করে ফেলছি। সেটা কি করে ফেলছি? বিয়োগ করে। তা 56 থেকে 16 বিয়োগ করলে কত আসে? 40। তাহলে অতিরিক্ত শ্রমিক লাগবে কতজন? 40 জন। তাহলে আশা করি তোমরা এই বইয়ে যতগুলো তোমাদের ঐকিক নিয়মে অঙ্ক আছে কিংবা গাণিতিক পদ্ধতিতে তোমাদের যতগুলো হচ্ছে গিয়ে গাণিতিক বাক্য দিয়ে সমাধান করা, ক ধরে অঙ্ক করা, এগুলা ইনশাল্লাহ পারবে। তারপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্টে চাইলে বলতে পারো, অথবা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তোমাদের অঙ্ক যদি না বুঝতে পারো। থ্যাংক ইউ সো মাচ।